আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট ফাংশন যে চ্যাপ্টার আছে সেটার সেট তত্ত্ব নিয়ে আলোচনা করব। সেট আসলে সেট বিষয়টা কি, সেটকে কিভাবে প্রকাশ করা যায় এবং সেটের কিছু ধরন নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আসি সেটে। এইখানে আছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। তার মানে আমরা বাস্তবে যা দেখি, বুঝি, শুনি অথবা আমরা যা চিন্তা করতে পারি সব কিছুকেই যদি আমরা একটা গুছানো সিস্টেমের মাধ্যমে নিয়ে আসি তখন ওইটা হয়ে যায় সেট। যেমন a ইজ ইকুয়াল টু 2 3 5 7, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু মৌলিক সংখ্যা। এইটা অসীম পর্যন্ত আছে, যেহেতু মৌলিক সংখ্যা সেহেতু এইটা একটা আমরা একে কি বলতে পারি, মৌলিক সংখ্যার সেট। আবার আমরা আমাদের যে 9-10 যে গ্রুপ ভিত্তিক ভাগ করা হয় সায়েন্স, আর্টস, কমার্স, তো সায়েন্সের যে সাবজেক্টগুলো থাকে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, এইগুলোকে নিয়ে আমরা বলতে পারি কিন্তু সায়েন্সের সাবজেক্টের সেট। তাহলে এইগুলোকে যদি আমরা একত্রে রাখি তাহলে সেইটাই কি হয়ে গেল একটা সেট, বা আমরা এই যে বিন্যস্ত করলাম, আমরা এই যে সমাবেশিত করলাম, এটাই কি হয়ে গেছে একটা সেট। আবার আমরা লিখতে পারি এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার ইজ লেস দেন 18। তার মানে এক্স একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে এবং এক্স স্কোয়ার অর্থাৎ যে সেই সংখ্যাটার বর্গ 18 চাইতে ছোট হতে হবে। এই যে এইভাবে বললাম, এখন আমরা যদি এইভাবে বের করি তাহলে আমরা যতগুলা উপাদান পাবো সবগুলা মিলিয়ে একটা সেট তৈরি হবে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, সেটা হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর। এখানে সুসংজ্ঞায়িত কথার মানে কি, যেইটার সংজ্ঞা আছে, যেটার অস্তিত্ব আছে, এইরকম একটা কিছু, হ্যাঁ, হচ্ছে এইরকম একটা কিছুর কি সমাবেশ বা সংগ্রহকেই সেট বলে। এইবার আসি সেট প্রকাশ পদ্ধতিতে। সেটকে মূলত দুইভাবে প্রকাশ করা যায়। এখানে দেখতেছি তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি হচ্ছে এইরকম পদ্ধতি যেই পদ্ধতিতে উপাদানগুলো আসলে সুনির্দিষ্টভাবে দেওয়া থাকে। এইখানে যেমন এই যে 2 3 5 7 ইত্যাদি দেওয়া আছে, এইরকম তালিকা পদ্ধতিতে হচ্ছে সবগুলা সুনির্দিষ্টভাবে দেওয়া থাকে। এটা আলাদা করে আর বের করা লাগে না, হ্যাঁ, এইটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতিতে হচ্ছে কিছু হিন্টস দেওয়া, সামগ্রিক একটা ধারণা দেওয়া থাকে, ওইখান থেকে আমাদের উপাদানগুলোকে বের করে নিতে হয়। যেমন এইখানে দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে কি এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স ইজ লেস দেন 10। তার মানে এক্স হতে হবে মৌলিক সংখ্যা, এবং এখানে কিন্তু দুইটা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে মৌলিক সংখ্যা, দ্বিতীয় শর্ত হচ্ছে এক্স লেস দেন 10। তার মানে এক্স এমন সংখ্যাগুলো আমরা নিতে পারবো এই সেটের মধ্যে, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা হতে হবে এবং 10-এর চাইতে ছোট হতে হবে। হ্যাঁ, এই যে হচ্ছে বাংলায় এইভাবে লিখে দেয়, বা এই যে একটা সামগ্রিক ধারণা দিছে যে আমাদের এই সেটের মধ্যে উপাদান কী কী হতে পারবে, আমাদের সেটের মধ্যে উপাদান বা আমাদের এই সেটের উপাদান হতে হলে তাকে কি কোয়ালিটি অর্জন করতে হবে। আমাদের এই সেটের উপাদান হতে হলে তাকে প্রথমত মৌলিক সংখ্যা হতে হবে, তারপরে হতে হবে 10-এর চাইতে ছোট। এই যে সামগ্রিক একটা ধারণা দিয়ে দিছে, এই ধারণাটা দেওয়া হয় সেট গঠন পদ্ধতিতে। এইবার আসি কিছু সেট এর ধারণা। সসীম সেট। তো সসীম শব্দের মানে আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে যা গণনা করা যায় বা নির্ধারিত, সেগুলো হচ্ছে সসীম সেট। তাহলে এটার সংজ্ঞা আমরা এইভাবে দিতে পারি যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। আচ্ছা, যেমন y = 396, এটা কি তালিকা পদ্ধতি, আমরা একটু আগেই দেখেছি। আর y = x যেন x 3 এর গুণিতক এবং x is less than equal 9। তার মানে x হচ্ছে 3 এর গুণিতক হতে হবে এবং কি 9 এর চাইতে ছোট বা 9 এর সমান হতে হবে। এখন 3 এর গুণিতক কি, আমরা যদি দেখি 3 এর গুণিতক মানে হচ্ছে 3 into 1 is equal to 3, 3 into 2 is equal to 6, 3 into 3 is equal to 9। এই যে এইভাবে 3 into 4 is equal to 12, 3 into 5 is equal to 15। এই যে আমরা যে সংখ্যাগুলো পাচ্ছি 3 এর সাথে এক একটা কিছু গুণ করে, সেইগুলো সবগুলাই হচ্ছে কি 3 এর, এই যে আমরা গুণফলটা পাইতেছি এইগুলো কি সব 3 এর গুণিতক।
হ্যাঁ, গুণিতক মানে কিন্তু এইটা। আবার যদি আমরা গুণনীয়ক বলি যে 9 এর গুণনীয়ক কি, তাহলে কিন্তু 9 এর গুণনীয়ক কি হবে? 9 রে আমরা কিভাবে লিখতে পারি? 1 ইন্টু 9, তারপরে হচ্ছে 3 ইন্টু 3, এইভাবে লিখতে পারি। তাহলে 1 3 9 এই তিনটা হবে 9 এর গুণনীয়ক। বুঝতে পারছি কি আমরা বিষয়টা? গুণিতক আর গুণনীয়কের মধ্যে পার্থক্য। গুণিতক হলো যে কোনো একটা সংখ্যার সাথে অন্য একটা সংখ্যা গুণ দিলে যেই গুণফলটা বের হয় সেটা হচ্ছে গুণিতক। আর গুণনীয়ক হচ্ছে একটা সংখ্যা থাকলে সেই সংখ্যারে যতগুলো সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা যায় প্রত্যেকটা আলাদাভাবে কি গুণনীয়ক। তাহলে এইখানে বলা আছে 3 এর গুণিতক এবং 9 চাইতে ছোট। তাহলে 3 এর গুণিতক 3 6 9 12 15 এইরকম অনেক পর্যন্ত যাওয়া যাইতে পারে, কিন্তু আমাদের বলছে 9 এর সমান বা 9 এর ছোট। তাহলে আমরা 3 6 9 নিব। এই জন্য এটা কি পদ্ধতি? এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। ঠিক আছে। আর যেহেতু যেহেতু আমরা গুনতে পারতেছি এখানে মাত্র 3টা উপাদান, 3 6 9, এইখানে মাত্র 3টা উপাদান, এইটা করলে আমরা পাইতেছি 3টা উপাদান। যেহেতু এটা কাউন্ট করা যাইতেছে সেই জন্য এটা হচ্ছে কি সসীম সেট। এইবার আসি অসীম সেটের ধারণা। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। এটা তো অসীম শব্দের অর্থ থেকেই আসলে এই সংজ্ঞাগুলো বের করা যায়। অসীম শব্দের অর্থ কী, সসীম শব্দের অর্থ কী, এগুলো যদি আমরা জানি তাহলে হচ্ছে এখান থেকে খুব সহজেই কি আমরা এই সংখ্যাগুলো, যদি আসে না খুব বেশি, যদিও পরীক্ষাতে খুব বেশি আসে না, তারপরও মাঝে মধ্যে যদি দিয়ে দেয় তখন আমরা কি এটা বের করতে পারবো। আচ্ছা, এখন এইখানে কি আমরা একটা এক্সাম্পল নিছি, সেটা হচ্ছে n ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 আপ টু ইনফিনিটি। তাহলে n মানে কি? n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, এটা আমরা জানি। এখন এইখানে স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে সারা জীবন যদি কেউ গণনা করে তাহলে কি শেষ হবে না। এই জন্যই কি এটা অসীম সেট। আর এটা কি তালিকা পদ্ধতি, এটা আমরা আগেই জানি। আবার n ইজ ইকুয়াল টু সকল স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে এটা সেট গঠন পদ্ধতি। তাহলে এই যে বারে বারে প্রত্যেকটা এই যে সসীম সেট অসীম সেটের সাথে সাথে যে তালিকা পদ্ধতি সেট গঠন পদ্ধতি দেখাই দিচ্ছি, এটা কিন্তু একটা রিভিশন হয়ে যাচ্ছে। এইবার আসি ফাঁকা সেট। যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা শব্দের অর্থ কি? ফাঁকা শব্দের অর্থ ভাই যে এখানে কিছু নাই, ওইটাই হচ্ছে ফাঁকা জায়গা বা ফাঁকা জিনিস, যাই বলি না কেন। সো এই যে আমরা যদি একটু চিন্তা করি তাহলে কিন্তু আমরা এই যে এই শব্দ থেকেই আমরা সংজ্ঞা বের করতে পারি। তাহলে যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে নাল সেটও বলা হয়। আচ্ছা, নাল শব্দের অর্থ শূন্য বা ফাঁকা এরকম কিছু বোঝায়। মাঝে মধ্যে কি করে প্রশ্নে নাল শব্দটা ব্যবহার করে দেয়। তো এই শব্দটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা কোশ্চেনটা পারার পর অ্যান্সার করতে পারবো না। তাই জন্য আমাদের সিনোনিমগুলো বা সমর্থক শব্দগুলো একটু জেনে নেওয়া দরকার বা মনে রাখা উচিত। তাহলে ফাঁকা সেটকে নাল সেটও বলা হয়। আর ফাঁকা সেটকে কি, এই যে একটা চিহ্ন আর এই যে ফাঁকা সেট, এইভাবে প্রকাশ করা হয়। এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফাঁকা সেটের চিহ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কেননা এটা হচ্ছে পরীক্ষাতে এমসিকিউতে প্রায়ই আসে। হ্যাঁ, তো ফাঁকা সেটের যে প্রকাশক দুইটা আছে এই দুইটা আমরা মনে রাখার চেষ্টা করব। এরপরে একটা এক্সাম্পল দেখি। এক্স বিলংস টু এন, যেন 10 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 11। তার মানে এই এক্স কি বিলংস টু এন, তাহলে এই এক্সটা এন এর মধ্যে বসবাস করে। তার মানে হচ্ছে এন মানে ন্যাচারাল নাম্বার, আমরা জানি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এইরকম। তাহলে এই এক্সটা যদি এন এর মধ্যে বসবাস করে তার মানে এক্সটাকে এন এর কোনো একটা সংখ্যাই হইতে হইব। কিন্তু এইখানে আরেকটা যে শর্ত দেওয়া আছে, 10 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 11, তার মানে সংখ্যাটা 10-এর চাইতে বড় হইতে হইব, 11-এর চাইতে ছোট হইতে হইব। তো যদি স্বাভাবিক সংখ্যা ধরি সেটা আমরা জানি 10 11 12 এইভাবে যায়, এর মাঝামাঝি কোনো 10.2 10.5 এরকম কোনো নাম্বার ন্যাচারাল নাম্বারে নাই। তাহলে এইটা কি, এইটা হয়ে যাবে ফাঁকা সেট। ঠিক আছে, যেহেতু এর মাঝে 10 আর 11-এর মাঝে আর কোনো স্বাভাবিক সংখ্যা নেই তাহলে এটা হয়ে যাবে ফাঁকা সেট। আর ফাঁকা সেটের এই যে কিভাবে প্রকাশ করে এই দুটো তো আগেই দেখাইছি, এইগুলা আবারও বলি ইম্পর্টেন্ট। সো এইগুলা একটু আমরা মনে রাখার চেষ্টা করব। এরপরে আসি উপসেট বা সাবসেট। ওকে, উপসেট, উপ মানে কি, আমরা হচ্ছে যেমন বলি না যে শহর উপশহর বা জেলা উপজেলা, যেমন হচ্ছে একটা জেলা সেটা হচ্ছে এই একটা জেলার যতটুকু এরিয়া আছে তার ওই এরিয়া থেকেই কিছু কিছু এরিয়া ভাগ করে উপজেলা বানানো হয়।
একদম সেমভাবেই উপসেটগুলো কি একটা সেট থেকে আমরা অনেকগুলো সেট বানাতে পারি। এই সেটগুলোই কি হচ্ছে এই একটা প্রধান সেটের উপসেট হয়ে যায়। এখানে যদি আমরা দেখি এ ইজ ইকুয়াল টু এ বি, এখানে দুইটা উপাদান আছে, একটি সেট হলে এর উপাদান থেকে আমরা এই দুটো উপাদান দিয়ে আমরা কয়টা সেট বানাইতে পারি, এই যে একটা এ বি বানাইলাম আলাদা, একটা এ বানাইলাম আলাদা, একটা বি বানাইলাম, এই যে সেটগুলো বানালাম এই সেটগুলো কি হচ্ছে এর উপসেট। আবার আরেকটা বিষয় হচ্ছে উপাদান যদি না নিয়েও তো আমরা একটা সেট বানাইতে পারি না? যেহেতু ফাঁকা সেটের অস্তিত্ব আছে সেহেতু কি আমরা উপাদান না নিয়েও একটা সেট বানাইতে পারি, আর সেটাই কি ফাঁকা সেট। তাহলে টোটাল সেট হইল কি কি, এই একটা সেট থেকে এই যে একটা সেট আছে, এই একটা সেট থেকে আমরা কি কি সেট পাইলাম, এই একটা পাইলাম, দুইটা পাইলাম, তিনটা পাইলাম, আর এই যে একটা ফাঁকা সেট পাইছি। তাহলে এর উপসেট যদি আমরা বি ধরি তাহলে বি কি হবে, এই একটা, দুইটা, তিনটা, চারটা, এই দ্যাট মিন্স এই একটা থেকে যতগুলো বানানো যাবে সবগুলোই কি এই এর উপসেট। আর এটাকে প্রকাশ করে কি দিয়ে, এই যে এই সাইনটা দিয়ে উপসেট প্রকাশ করে। হ্যাঁ, আমাদের এটা মনে রাখতে হবে, কারণ মাঝে মধ্যে প্রশ্নে হচ্ছে এই চিহ্নটা জিজ্ঞেস করে যে উপসেট কি দিয়ে প্রকাশ করে বা প্রকৃত উপসেট কি দিয়ে প্রকাশ করে। হ্যাঁ, এরকম কিছু একটা দিয়ে দেয়। হ্যাঁ, নিচে হচ্ছে বা লেখা থাকে যে বি এর এর উপসেট বি হলে নিচের কোনটি সঠিক, তখন হচ্ছে এই যে এইরকমভাবে দিয়ে দেয়। যদি বি এর একটি উপসেট হয় বা এর উপসেট বি হয় তখন এই চিহ্ন হবে। তাহলে বি ইজ সাবসেট অফ এ। আশা করি বোঝা গেছে। এখন এইখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, সেটা হচ্ছে যদি কোনো সেট এ এর উপাদান সংখ্যা n হয় তাহলে তার উপসেট সংখ্যা হবে কি 2n। এইটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, এইখান থেকে অনেক মানে এমসিকিউ দিয়ে দেয়। তাহলে যদি কোনো সেট এ এর উপাদান সংখ্যা n হয় তাহলে তার উপসেট সংখ্যা হবে 2n। আচ্ছা, এটা কেন বেশি ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ তো দিয়ে দেয় যে একটা সেট এ, ধরো একটা সেট এ ইজ ইকুয়াল টু 1 2 3 দেওয়া আছে, তাহলে এর উপসেট কয়টা, তাহলে এখানে আছে কত 2n, দ্যাট মিন্স 2 1 2 3, 3 ইজ ইকুয়াল টু 2 দুগুণে 4 4 দুগুণে 8টি, তাহলে এর উপসেট সংখ্যা কত হবে 8টি। এইটা হচ্ছে পরীক্ষাতে এমসিকিউতে বের করতে দেয়। অথবা আবার বলল যে এই একটা সেট দেওয়া আছে, এর উপসেট সংখ্যা নির্ণয় করো, এটা হচ্ছে রিটেনে বা হচ্ছে সৃজনশীলে দিয়ে দিতে পারে। হ্যাঁ, তো সৃজনশীলে দিলে দেখা গেছে যে আমার একটা বড় দিল, ধরো 5 ইয়ার একটা দিল, এ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5, হ্যাঁ এরকম একটা দিল। তো এইখানে কিন্তু অনেকগুলা হবে। তারপরে আমার অঙ্কটা আসলে সঠিক হয়েছে কি না করার পরে, যেহেতু 4 মার্কের একটা অঙ্ক, 4 মার্ক অনেক মার্ক, যেহেতু 4 মার্কের একটা অঙ্ক, এখন আমার অঙ্কটা সঠিক হয়েছে কি না এইটা দেখার জন্য আমরা কিন্তু এইভাবে ম্যাথ করে বুঝতে পারবো। যদি করার পরে এইরকম অঙ্কটা মিলে আমার উপাদান সংখ্যাটা সমান হয় তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের অঙ্ক মোটামুটি হয়েছে, যদি না ভিতরের উপাদানগুলো উল্টাপাল্টা কিছু হয়। বুঝা গেছে? তাহলে এইখানে দেখি, এইখানে এ এর উপাদান আছে মাত্র একটা দুইটা, তাহলে এ এর উপাদান যদি দুইটা থাকে তাহলে আমরা কি জানি, সূত্র অনুযায়ী এ এর উপাদান দুইটা হইলে আমরা n ইজ ইকুয়াল টু যদি 2 হয় তাহলে উপসেট সংখ্যা হবে কি 2n ইজ ইকুয়াল টু 2 ইজ ইকুয়াল টু 4। আমরা সূত্র অনুসারে এইটা জানি। এখন তাহলে আমরা দেখি বাস্তবিক কি এটা কি সত্য কিনা। তাহলে এ এর উপসেট বি ইজ ইকুয়াল টু একটা দুইটা তিনটা চারটা। বুঝা গেছে? তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি। এইবার আসি প্রকৃত উপসেট। হ্যাঁ, এতক্ষণ আমরা পড়ছি উপসেট শুধু উপসেট নিয়ে, এখন আসি প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট একই কথা, এর উপসেট সংখ্যা এই যে 4টা হবে। প্রকৃত উপসেটে শুধু এই যে এর যেই মেইন সেটটা আছে এই সেটটা বাদে যেই সেটগুলো থাকবে সব সেটগুলো নিয়েই কি এটার একটা প্রকৃত উপসেট তৈরি হবে। বোঝা গেছে? তাহলে আমাদের এর উপসেট ছিল সবগুলা, কিন্তু এ নিজে যে সেট ছিল ওই সেটটা আমরা বাদ দিয়ে দিলে যেই সেটগুলো থাকে প্রত্যেকটাই কি এর প্রকৃত উপসেট। তাহলে এর প্রকৃত উপসেট কি দিয়ে, যেহেতু আমরা একটা মাত্র বাদ দিছি তাহলে তাকে কি তার উপসেট সংখ্যা কত হবে 2n-1। এইটাও কোশ্চেনে প্রায়ই থাকে। আর প্রকৃত উপসেটকে কিভাবে প্রকাশ করা হয়, যদি বি এর একটি প্রকৃত উপসেট হয় তাহলে বি প্রকৃত উপসেট এ। ঠিক আছে, এইভাবে হয়। নিচে যে দাগটা আমরা দিতাম ওই দাগটা এইখানে দিব না। ক্লিয়ার? এবার আসি সেটের সমতা।
সেটের সমতা মানে কি? সমতা শব্দের অর্থ সমান সমান, হ্যাঁ, এইরকম কিছু একটা। সেটের সমতা মানে কি? সেট সমান হবে কখন? এখন এইখানে আমরা তিনটা সেট লিখছি, একটাতে আছে 3 5 7, একটাতে আছে 5 3 3 7, আর একটা আছে 7 5 3। এখন এই তিনটা সেট কি এক কি না? এইখানে হচ্ছে একটাতে 3 বেশি আছে, একটাতে হচ্ছে আগে 7 আসছে, তারপরে 3 গেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইখানে a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, এখানে তিনটাই সমান। এখন এই যে সেটের উপাদানগুলো, এই উপাদানগুলো যতই উল্টাপাল্টা হোক না কেন, যত কিছুই হোক না কেন, বা একটা কিছুকে দুইবার তিনবার নিলেও কোনো সমস্যা হয় না, এইগুলা কি সেট সমতাই থাকে। এই যে এইখানে যে আমরা, তার মানে আমরা বলতে পারি কোনো দুইটা সেটের উপাদান সংখ্যা, কোনো দুইটা সেটের যদি উপাদানগুলো একই থাকে, তাহলেই কি আমরা দুইটা সেটকে সমতা সেট হিসেবে ধরে নিতে পারি। এইখানে এদের অবস্থান বা এরা একটা উপাদান কতবার আছে এই রকম, এইগুলা কি এদের এই সমতার উপর নির্ভর করে না বা কোনো প্রভাব ফেলে না। তাহলে আমরা যদি আরেকটা দেখি যে a ইজ ইকুয়াল টু এ বি সি, আবার b ইজ ইকুয়াল টু সি এ বি, তাহলেও কিন্তু a ইজ ইকুয়াল টু বি হবে, কারণ এইখানে তিনটা আছে, এইখানে তিনটা এ বি সি আছে, এইখানে উপাদানগুলো কি সমান। আবার এইখানে যদি হচ্ছে একটা এ, সিতে যদি আবার একটা এ বাড়ে, ধরো সি এ এ বি, তাহলেও কিন্তু এটা সমান হবে। তার মানে উপাদান একটা একাধিকবার আসলেও আমাদের কোনো সমস্যা নাই, অথবা উপাদান সংখ্যা স্থান পরিবর্তন করলেও আমাদের কোনো সমস্যা নাই। এইবার আসি সার্বিক সেট। আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। তার মানে দেখো আমি বলি, আমরা এই ধরো হচ্ছে আমরা যখন অ্যাসেম্বলি করি, হ্যাঁ, স্কুলে বা কলেজে যখন আমরা অ্যাসেম্বলি করি, তখন কিন্তু হচ্ছে আমরা সিরিয়াল ওয়াইজ অ্যাসেম্বলিতে দাঁড়াই। ক্লাস 5 বা ক্লাস 6 থেকে যদি শুরু হয়, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, এইভাবে এই যে রোগুলো হয়, ক্লাস ধরো এটা 6 7 8 9 10, এই যে রোগুলা যে হইতেছে, এই প্রত্যেকটা রো হচ্ছে এই একটা রো হচ্ছে একটা সেট, এই একটা রো এই একটা সেট। এটা ক্লাস 6-এর সেট, এটা ক্লাস 7-এর সেট, এটা ক্লাস 8-এর সেট, 9-এর সেট, অ্যান্ড এটা ক্লাস 10-এর সেট। কিন্তু এই সমগ্র বিষয়টা কি একটা স্কুল, যে কোনো একটা স্কুল, ধরো তুমি যে স্কুলে পড়ো ওই একটা স্কুল, ধরো এই একটা স্কুলে, সেটা হচ্ছে কি, এটার নাম হচ্ছে জেড স্কুল, হ্যাঁ। তাহলে এই যে ক্লাস 6 একটা সেট, ক্লাস 7 একটা সেট, ক্লাস 8 একটা সেট, এই যে প্রত্যেকটা শ্রেণী আলাদা আলাদা একটা সেট, কিন্তু এই প্রত্যেকটা শ্রেণী কি একটা স্কুলের অন্তর্ভুক্ত। তাহলে এই স্কুলটা হচ্ছে কি সার্বিক সেট, আর এই ভিতরের সবগুলা কি আলাদা আলাদা সেট। তাহলে আমরা কি বলতে পারি, এই যে আলোচনা সংশ্লিষ্ট আমরা এইগুলা নিয়ে আলোচনা করতেছি, এই সবগুলা সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, তাহলে এই যে একটা স্কুল, এই স্কুলের উপসেট এইগুলা সব যদি হয়, তাহলে কি এইগুলার সাপেক্ষে আমরা এই স্কুলটাকে কি বলতে পারি, সার্বিক সেট বলতে পারি। এইবার আসি সংযোগ সেট নিয়ে। এখানে কি বলা আছে, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। তার মানে আমরা একটা উদাহরণের আগে একটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে যদি এ ইজ ইকুয়াল টু এ বি সি আর বি ইজ ইকুয়াল টু 1 2 3 হয়, তাহলে সংযোগ সেটকে কিভাবে প্রকাশ করে? সংযোগ সেটকে এ ইউনিয়ন বি দিয়ে প্রকাশ করে। তাহলে এটা হবে এ বি সি 1 2 3, ঠিক আছে, অ্যাকর্ডিং টু সংজ্ঞা।
দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। এইখানে এতে আছে ABC, বিতে আছে 1 2 3। তাহলে আমরা এ ইউনিয়ন বি যে সেটটা পাইছি সেই সেটটা থেকে আমরা সবগুলো উপাদান নিছি, ABC 1 2 3 সবগুলো নিছি। তাহলে এইখানে কমন আনকমন যত উপাদান আছে সব উপাদান নিয়ে যে সেট গঠিত হবে সেটাকেই কি বলা হবে? সংযোগ সেট। এটাকে কিভাবে প্রকাশ করা হয়? এই যে এইভাবে খুব সুন্দর করে দিয়ে দিছি। তোমাকে নিশ্চয়ই পরীক্ষায় বলবে না যে এ আর বি এর সংযোগ সেট কি। তোমার পরীক্ষায় দেওয়া থাকবে এ একটা সেট, বি একটা সেট, তখন বলবে যে এ ইউনিয়ন বি নির্ণয় করো। তাহলে তখন তোমার কি এ ইউনিয়ন বি নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এই সাইনটার প্রতি খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তারপরে আসি কি ছেদ সেট। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। আবার যদি আমরা একটা নেই, ধরো পি একটা উপাদান, এইখানে আছে হচ্ছে x 1 3 5, আর হচ্ছে আর একটা উপাদান, এইখানে আছে হচ্ছে 1 3 7 z। এই যে আমরা দুইটা সেট নিছি, পি হচ্ছে x 1 3 5 এবং আর হচ্ছে 1 3 7 z। তাহলে এই দুইটা এখন সংজ্ঞা অনুসারে আমরা কি এখানে কি পাইছি? দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত। সাধারণ মানে কি? যেইটা হচ্ছে দুই জায়গায় অ্যাভেলেবেল। তাহলে আমরা এইখানে পি ইন্টারসেকশন আর, এইখানে সাইনটা কি? পি ইন্টারসেকশন আর, ঠিক আছে, এটা যেন মনে থাকে। পি ইন্টারসেকশন আর ইজ ইকুয়াল টু কি হবে? এখানে উভয়টাতেই পি এবং আর এ সাধারণ কোনটা? এখানে 1 3, এইখানে 1 3, এই যে দুইটা উপাদান শুধু এইখানে কমন। তাহলে পি ইন্টারসেকশন আর কি হবে? 1 এবং 3। তাহলে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। তাহলে সাধারণ উপাদান মানে কি? যেইগুলা কমন, ঠিক আছে। আর এটা কি দ্বারা প্রকাশ করা হয়? ইন্টারসেকশন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। পি ইন্টারসেকশন আর ইজ ইকুয়াল টু এইটা। পরীক্ষায় দেওয়া থাকবে কি? তাহলে পি ইন্টারসেকশন আর নির্ণয় করো, এরকম কিছু দেওয়া থাকবে। যদি এত সহজ থাকবে না, এটাকে আরেকটু ক্রিটিক্যাল করার জন্য আরও কয়েকটা টার্ম দিয়ে দেবে, ওইগুলো আমরা সামনে আলোচনা করব। তাহলে এই যে সংযোগ সেট, সংযোগ সেটে হচ্ছে কি কমন আনকমন সব নিছি, এবং ছেদ সেটে কি শুধুমাত্র কমন যেইগুলো আছে সেইগুলা নিছি, ঠিক আছে। তাহলে আমাদের সংযোগ সেট এবং ছেদ সেট ক্লিয়ার হয়ে গেল। এইবার আসি নিশ্ছেদ সেট। দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুইটিকে পরস্পর নিশ্ছেদ সেট বলে। যেমন আমরা যদি একটা উদাহরণে যাই, এ ইজ ইকুয়াল টু 1 2 3, বি ইজ ইকুয়াল টু এ বি সি। এখন যদি এ ইন্টারসেকশন বি করি, তাহলে কি আমাদের কোনো কিছুই আসে না, আসে একটা ফাঁকা সেট, তাই না? কারণ আমরা কি জানি? আমরা জানি ইন্টারসেকশন মানে সব যে কোনো সবগুলো কি সাধারণ উপাদান আমরা নিব, কিন্তু এইখানে কোনো সাধারণ উপাদান নেই। এ বি, এতে আছে 1 2 3, বিতে আছে এ বি সি। যেহেতু কোনো সাধারণ উপাদান নাই, তাহলে আমাদের ইন্টারসেকশন করলে ফাঁকা সেট আসবে। আর এই যে ফাঁকা সেট আসছে, এইটাই কি নিশ্ছেদ সেট। তাহলে দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুইটিকে পরস্পরের নিশ্ছেদ সেট বলে, ঠিক আছে। এইবার আসি শক্তি সেট। আগে আমরা একটা সেট লিখি, এ ইজ ইকুয়াল টু এ বি, ঠিক আছে। আমরা কি জানি এ এর উপসেট কি ছিল? এ এর উপসেট ছিল এ বি, এ বি, সরি, শুধু ফাঁকা সেট। এখন এই যে শুধু ফাঁকা সেট, এইটাকে যদি আমরা জাস্ট এইভাবে একটা বন্ধনী দিয়ে দেই, তাহলেই কি এটা হয়ে যাবে শক্তি সেট। তার মানে উপসেট শক্তি সেট প্রায় সেম সেম। আমরা হচ্ছে শুধুমাত্র একটা সেকেন্ড ব্রেকেট দিয়ে আটকাই দিলেই এটা কি হয়ে গেল? শক্তি সেট হয়ে গেল। আমাদের আশা করি আমরা সেট সম্পর্কে জানতে পারছি সেট কিভাবে প্রকাশ করে। তাহলে আমরা যদি সামারি করি, সেট সম্পর্কে জানতে পারছি যে সুসংজ্ঞায়িত যেই সমাবেশ আছে তাকে আমরা সেট বলতে পারি। সেটে দুইভাবে প্রকাশ করে, তালিকা পদ্ধতি আর আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে সবগুলি স্পষ্টভাবে দেওয়া থাকে উপাদানগুলা, কিন্তু সেট গঠন পদ্ধতিতে আমাদের সামগ্রিক একটা ধারণা দেওয়া থাকে। তারপরে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সেটের প্রকারভেদ পড়ছি। এইগুলা হচ্ছে সেটের বেসিক আলোচনা
আমরা যদি এগুলো ভালোভাবে বুঝি তাহলে আমরা খুব সহজেই সেটের যে অঙ্কগুলো আছে 2.1-এ আমরা ওইগুলো কি খুব সহজেই করতে পারবো। তাহলে আশা করি হচ্ছে আমাদের আজকের এই ভিডিও এই পর্যন্তই। তো আমরা এর পরের ভিডিওতে হচ্ছে আমরা ম্যাথগুলা করাই দিব। ম্যাথের যে কয়েকটা টাইপ আছে সব টাইপ থেকে হচ্ছে মেন বই, অ্যাকচুয়ালি মেন বই পড়লে হচ্ছে আমাদের সবচেয়ে কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বেড়ে যায়। সো মেন বইয়ের যে অঙ্কগুলো আছে ওইগুলা থেকে আমরা কিছু সামনের ভিডিওতে কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর হচ্ছে এইটা